রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল বিটুইন লাইন্স নিয়ে আমরা এখন জানবো। তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট ছবি দেখাই, খেয়াল করে দেখো। এখানে দুইটা সরলরেখা আছে, একটা হচ্ছে ব্লু কালারের আর একটা হচ্ছে রেড কালারের। তো এই দুটো সরলরেখার মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় বা কোণটা তৈরি হয় সেটা নিয়ে আমরা দেখবো যে কীভাবে কোণের মানটা বের করা হয়। তো আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট অ্যাঙ্গেল দেখানো হয়েছে গ্রিন কালারের। আমি যদি একটু হাইলাইটার দিয়ে মার্ক করে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট অ্যাঙ্গেল রয়েছে। এই অ্যাঙ্গেলের মানটা কী হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। তার আগে আরেকটা বিষয় দেখিনি, আমাদের যেহেতু এই দুটো রেখা দেওয়া এবং তারা যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি এই দুটো রেখা কিন্তু আমাদের এক্স অক্ষ বা যেটাকে আমরা ধনাত্মক এক্স অক্ষ বলে থাকি, ওই ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করেছে। যেমন আমি যদি ব্লু কালারের রেখাটার কথা বলি তাহলে এই রেখাটা আসলে ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে θ1 পরিমাণ কোণ তৈরি করেছে। আবার তুমি যদি রেড কালারের এই রেখাটাকে দেখো, সে কিন্তু ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে θ2 পরিমাণ কোণ তৈরি করেছে। এবং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে θ1 পরিমাণ যে কোণটা, এটা আসলে 90 ডিগ্রির চেয়ে বড়। আবার দেখতে পাচ্ছ এটা একই সাথে 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা θ1-এর জন্য একটা শর্ত দিতে পারি, সেটা হচ্ছে θ1 সেটা 90 ডিগ্রির চেয়ে বড়। দ্যাট মিনস 90 ডিগ্রি হচ্ছে স্মলার থিতার চেয়ে, এবং থিতা আবার স্মলার হচ্ছে 180 ডিগ্রির চেয়ে। আবার আমরা θ2 যে কোণটা আছে সে কোণের মধ্যে এরকম একটা শর্ত বসাতে পারি। দেখতে পাচ্ছ θ2টা হচ্ছে আমাদের 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে এটা ছিল আমাদের θ1 পরিমাণ কোণ আর এটা হচ্ছে আমাদের θ2 পরিমাণ কোণ। তাহলে 0 ডিগ্রি হচ্ছে θ2 এর চেয়ে ছোট এবং θ2 হচ্ছে আবার 90 ডিগ্রির চেয়ে ছোট। তো এই যে আমরা দুটো অ্যাঙ্গেল পেলাম, এই দুটো অ্যাঙ্গেল আসলে আমাদের ব্লু এবং রেড কালারের যে লাইন বা সরলরেখা, সেটা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু কোণ তৈরি করেছে তার মান। এখন আমরা যদি এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করতে চাই তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এটাকে ধরা যাক পি বিন্দু ধরি, তাহলে পি বিন্দুতে আমরা একটা নির্দিষ্ট কোণ পাচ্ছি এবং এই কোণের পরিমাণটা হচ্ছে θ1 - θ2। কীভাবে আসলো সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। খেয়াল করে দেখো, আমাদের এই অ্যাঙ্গেলটা মানে যেটা হচ্ছে মাঝখানে থাকছে এটা একটা ত্রিভুজ নির্দেশ করে। তবে এটা হচ্ছে পি কিউ আর একটা ত্রিভুজ যেটা অক্ষদ্বয়ের সাথে তৈরি করেছে বা এক্স অক্ষের সাথে এই ত্রিভুজটা তৈরি করেছে আমাদের রেখা দুটো। এবং এই ত্রিভুজে দেখো ভেতরে একটা কোণ হচ্ছে কত, θ2, এবং বাইরে একটা কোণ হচ্ছে কি θ1। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ θ1টা হচ্ছে আমাদের এই ত্রিভুজের বহিস্থ কোণ এবং θ2টা হচ্ছে আমাদের এই ত্রিভুজের অন্তস্থ কোণ। তাহলে তোমাকে এখানে যে ত্রিভুজটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর, যেখানে আমাদের কোণ পি কত সেটা আসলে নির্ণয় করতে হবে। যদিও ছবিতে দেওয়া আছে, বাট আমরা এখানে হিসাব করে বের করব, কেননা আমাদের টার্গেটই হচ্ছে রেখাদ্বয়ের এই মধ্যবর্তী কোণ নির্ণয় করাটা। এখন আমরা ত্রিভুজের জন্য একটা সূত্র কিন্তু জানি, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল হচ্ছে আমাদের যে বহিস্থ কোণ আছে সেই বহিস্থ কোণের সাথে একটা সম্পর্ক তৈরি করে। সম্পর্কটা কীরকম খেয়াল করে দেখো, আমাদের এখানে এই দুটো সরলরেখা এমনভাবে রয়েছে যেন তাদের মধ্যবর্তী একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, মানে আমরা সরলরেখাটাকে এমনভাবে এঁকেছি যাতে এটা 90 ডিগ্রি হয়, তারপর এটাও যেন 90 ডিগ্রি হয়, এ পাশে এটাও যেন 90 ডিগ্রি হয়, ফাইনালি এটাও যেন 90 ডিগ্রি হয়। তার মানে চারপাশে চারটা 90 ডিগ্রি নিয়ে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে আমাদের এই দুটো সরলরেখা। এখন আমরা তো জানি কোণ পি বেসিক্যালি 90 ডিগ্রি হিসেবে কাজ করে, তাই না? এখন এই যে 90 ডিগ্রি হিসেবে কাজ করে এটা তো আর বললে হবে না, এটা আমরা θ1 আর θ2 এর মাধ্যমে বের করব কিভাবে। আমরা কিন্তু ত্রিভুজের আরেকটা সূত্র জানি, সূত্রটা অনেকটা এরকম ছিল, ত্রিভুজের অন্তস্থ দুটো কোণের যোগফল হচ্ছে বহিস্থ কোণের সমান। তার মানে এখানে অন্তস্থ কোণ কারা কারা, একটা হচ্ছে θ2, একটা হচ্ছে 90 ডিগ্রি, θ2 হচ্ছে কোণ কিউ, 90 ডিগ্রি হচ্ছে কোণ পি, এবং এদের যোগফলটা হচ্ছে ওই ত্রিভুজের বিপরীত বাহুর বহিস্থ কোণ, এবং বিপরীত বাহুর বহিস্থ কোণটা হচ্ছে আমাদের এখানে θ1। তার মানে এই জায়গাটাতে আমরা θ1 পাচ্ছি। তাহলে আমি বলতে পারি এখানে আমি যদি 90 ডিগ্রিটাকে এখানে ফিক্সড করে রাখি তাহলে অপর প্রান্তে আমি পাবো θ1 মাইনাস হচ্ছে θ2, এবং এই যে 90 ডিগ্রিটা আমরা পেয়েছিলাম এটাই আসলে কোণ পি হিসেবে কাজ করছিল। তাহলে এক্স্যাক্টলি আমরা বলতে পারি কোণ পি এর মানটা হচ্ছে কি θ1 মাইনাস θ2। তাহলে আমি বলতে পারি যে θ1 মাইনাস θ2 যে বের হয়েছে, এটা যদি আমি বের করতে পারি কি পরিমাণ, তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো তোমাদেরকে বিভিন্ন ম্যাথে এই জিনিসটাই বের করতে হবে যে এই দুটো
রেখা বা সরল রেখার মাঝখানের মধ্যবর্তী কোণ কত, এবং আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে আলফা। এটা কেন ধরলাম একটু পরে আমরা দেখতে পাবো কেন ধরেছি। আর মজার কথা হচ্ছে তোমরা যখন দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করবে তখন অবশ্যই রেখা দুটোর মধ্যবর্তী সবচেয়ে ছোট বা স্মল কোণটা নিতে হবে, বিগ বা বড় কোণটা নেওয়া যাবে না। যেমন আমি তোমাদেরকে আরও একটা রেখা এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে তোমার একটা রেখা। এখন এখানে আমরা দুইটা রেখা দেখতে পাচ্ছি এবং এই দুটো রেখার মধ্যবর্তী কোণ এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। খেয়াল করে দেখো দুটোই কিন্তু কোণ, একটা হচ্ছে খুব বড় আর একটা হচ্ছে খুব ছোট। বাট সবসময় আমাদের টার্গেট যেটা থাকবে জিওমেট্রি অনুসারে সেটা হচ্ছে সবচেয়ে ছোট কোণ যেটা, সেটাকে আমরা নিব, বড় কোণ নিয়ে কোনো কাজ করব না। তার মানে আমি যদি তোমাকে আরেকটু সহজ করে দেখাই, ধরো এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণে আছে দুইটা রেখা। এখন 90 ডিগ্রি কোণে যখন দুইটা রেখা থাকবে তার মানে আমরা তো দেখে বলতে পারি যে এতটুকু অংশ হচ্ছে 90 ডিগ্রি। আমরা কিন্তু কখনো ঘুরিয়ে টোটাল 270 ডিগ্রিকে কিন্তু বলি না যে এই দুটো রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 270 ডিগ্রি। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে দুটো রেখার মধ্যবর্তী কোণ সবচেয়ে মিনিমাম যখন হবে তখন সেটাকে আমরা সাপোর্ট করব, ম্যাক্সিমাম যখন হবে ওটাকে আমরা সাপোর্ট করব না। যেমন এই দুটো রেখার মধ্যবর্তী কোণ দুটো, একটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, একটা হচ্ছে 270 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে তুমি যদি 270 ডিগ্রি যোগ করো তাহলে 360 ডিগ্রি পেয়ে যাবে। বাট আমরা কখনো কিন্তু বলি না যে এই দুটো রেখার মধ্যবর্তী কোণ 270 ডিগ্রি। অর্থাৎ আমরা যে বিগ অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি বা বড় কোণটা যে দেখতে পাচ্ছি এই জিনিসটাকে আমরা ইগনোর করি। বাট এই যে 90 ডিগ্রিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্মল, তাই আমরা স্মল বা ছোট যে অ্যাঙ্গেলটা বা কোণটা আছে সেটাকে আমরা সাপোর্ট করি। এবং এক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা রেখার মাঝখানের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে, তাই আমরা যে কোনো একটা 90 ডিগ্রি কোণ বা কোণ পিকে এভাবে ধরেছি। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে কীভাবে আমাদের কোন পির মানটা θ1 - θ2 হয়েছে সেটা আমরা দেখলাম। আর এই 90 ডিগ্রিটা কিন্তু আগে থেকেই ফিক্সড করা ছিল। এবার খেয়াল করে দেখো আমাদের যে ব্লু কালার এবং রেড কালারের দুটো কি বলবো সরলরেখা বা লাইন দেখতে পাচ্ছি, এদের কিন্তু স্পেসিফিক ঢাল আছে, তাই না? যেটা হচ্ছে আমাদের ব্লু কালারের রেখা সেটা যেহেতু θ1 পরিমাণ কোণ তৈরি করেছে, তাই ব্লু কালারের জন্য আমরা ঢালের মান MB দিতে পারি এবং তার মানটা হচ্ছে কি tan θ1। বি মানে হচ্ছে ব্লু কালারের জন্য। আর রেড কালারের জন্য যেই লাইনটা আমরা দেখছি তার ঢাল হবে MR এবং এটার আমার মনে হয় রেড কালারটা θ2 পরিমাণ কোণ তৈরি করেছে, তাই tan θ2 হচ্ছে কি ওর ঢালের মান। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের তো টার্গেট আলফা বের করা, তাই না? এই যে এখানে আলফাটা কোনটা ছিল, কোন পি এর মানটা ছিল হচ্ছে আমাদের আলফা, যেটা আমরা ছবি অনুসারে 90 ডিগ্রি বলেছিলাম। এখন আমি যদি এই আলফাটা বের করতে চাই, আমরা ইচ্ছা করলে একটা জিনিস খাটাতে পারি, সেটা হচ্ছে আমরা এক কাজ করতে পারি। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আলফা মানে হচ্ছে কি θ1 - θ2। তাহলে এই জায়গাটাতে আমি একটু ভিন্নভাবে হিসাবটা করি, সেটা হচ্ছে আমি আলফা = দেখতে পাচ্ছি θ1 - θ2 এবং আমি যদি θ1 আর θ2 এগুলোকে ঢালের মাধ্যমে ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই tan θ1 tan θ2 দিতে হবে এবং তার জন্য আমরা উভয় পক্ষে tan জিনিসটাকে নিয়ে আসতে পারি। তাহলে এই পক্ষে থাকবে tan আলফা, ওই পক্ষে থাকবে আমাদের tan θ1 - θ2। অর্থাৎ আমরা এখানে সরলরেখার ঢাল সম্পর্কে জানি, MR MB এদের মানও আমরা জানি, কিন্তু এদেরকে আমরা যদি এই অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই ট্যানের উপস্থিতি আনতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করলাম আলফা θ1 - θ2 দিয়ে, যেটা আমরা ধরেছি, এবং পরবর্তীতে এর দুই পক্ষে আমরা ট্যান জিনিসটাকে গুণ করে দিলাম। তো ট্যান জিনিসটাকে গুণ করাটা আসলে বলাটা ঠিক হবে না, আমরা আসলে ট্যানের অ্যাঙ্গেল হিসেবে তাদেরকে আমি দিয়ে দিলাম। দ্যাট মিনস উভয়পক্ষে আমরা ট্যানের অ্যাঙ্গেলের সাথে এদেরকে যুক্ত করলাম। তাহলে দেখো তো এখানে শুধুমাত্র আমি যদি ট্যান আলফা নিয়ে কাজ করি এই জায়গায় কী হবে, তোমরা একটা সূত্র জানো যে tan A - B এর একটা সূত্র আছে। তাহলে এখানে যেহেতু tan θ1 - θ2 দেওয়া, এটারও একটা সূত্র থাকবে অবশ্যই। তাহলে θ1 মানে A ধরো, θ2 মানে B ধরো, তাহলে tan A - B এর সূত্র হচ্ছে tan A - tan B ডিভাইড বাই 1 + tan A tan B। তাহলে আমরা প্রথমে উপরে tan A দিব, তাহলে tan A হচ্ছে tan θ1 - tan B, দ্যাট মিনস tan θ2, তারপর হচ্ছে ডিভাইড বাই দিব, দেওয়ার পর আমরা নিচে লিখব হচ্ছে 1 + tan A tan B। তাহলে লিখে ফেলি 1 + tan A মানে θ1, tan B মানে হচ্ছে θ2। তো এই হচ্ছে আমাদের সূত্র, যদিও একটু কেমন জেনে দেখাচ্ছে, তোমরা এক লাইনে এটা লিখতে পারো। আমি এক লাইনে লিখে দিচ্ছি, নিচে আসলে বসবে 1 + tan θ1 ইন্টু tan θ2, মানে নিচের জায়গাটাতে বসবে আর কি। এখন খেয়াল করো তো আমরা এখানে tan θ1 tan θ2 এই জিনিসগুলোর মানও জানি, যেহেতু দেখতে পাচ্ছি এরা হচ্ছে ঢালের মান। তাহলে আমি একটু এখানে লিখতে পারি tan আলফা, যেটা দ্যাট মিনস মধ্যবর্তী অ্যাঙ্গেলের ট্যানজেন্ট, সেটা হচ্ছে আমাদের উপরে বসবে tan θ1 এর জায়গায় হবে কত, অবশ্যই MB, তার মানে ব্লু কালারের লাইনের ঢাল, মাইনাস
এমআর, দ্যাট মিনস রেড কালারের ঢাল মানে রেখার ঢাল, আর নিচে আসবে হচ্ছে 1 প্লাস এমবি ইন্টু এম আর। এখন দেখো আমাদের এই যে ঢালের মান মানে যে আলফার মানটা আমরা বের করতে যাচ্ছি, এই মানটা বের করার ক্ষেত্রে আমাদের উভয় জায়গাতে একটা মড দিতে হয়। দ্যাট মিনস উভয় পাশে আমাদেরকে এই মানের মধ্যে মড দিতে হবে। মড দেওয়ার মেন বিষয়টা হচ্ছে কি, আমরা সবসময় যে অ্যাঙ্গেলটা বের করি আলফার মান, সেটা কিন্তু ছোট অ্যাঙ্গেল হতে হয়, বড় অ্যাঙ্গেল হলে হয় না। মানে বিষয়টা এরকম, আমি যদি পরবর্তী লাইন লিখি, কোথায় লিখবো, আমি উপরে এই জায়গাটাতে লিখি। দেখো আমি ধরো আমাদের এই জিনিসটার পরবর্তী লাইন লিখছি, তাহলে পরবর্তী লাইনে আমাদের টার্গেটটা কি, জাস্ট আলফার মানটা বের করতে হবে। তাহলে আলফা যদি বের করতে চাও তোমাকে অবশ্যই কী করতে হবে, ট্যান ইনভার্স দিতে হবে, যেহেতু অপর পাশে ট্যান গেলে হচ্ছে ইনভার্স হয়ে যায়। তারপরে মডুলাসটা দিতেই হবে, ভেতরে থাকবে এম বি মাইনাস হচ্ছে এম আর, এবং এটা হবে ডিভাইড বাই 1 প্লাস এম বি তারপর হচ্ছে এম আর। তো এই হচ্ছে আমাদের মডুলাস। এখন মডুলাসটা কেন দিলাম, কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ ট্যান ইনভার্সের পর আমরা একটা মানকে বসাচ্ছি। ট্যান ইনভার্সের পর কখনোই কোনো অ্যাঙ্গেল বা কোণ হয় না, এটা একটা মান হয়। আলফাটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বা কোণ, এবং আলফা এটার মান মানে এমনভাবে রাখা হয় যাতে সেটা সবচেয়ে ছোট থাকে, কারণ আমি বলেছিলাম দুটো রেখার মধ্যবর্তী সবচেয়ে ছোট কোণটাই হচ্ছে কি আমাদের বের করতে হয়। তাহলে আলফার মানটা মোটামুটি 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির আগ পর্যন্ত রাখার জন্য আমাদের এই টোটাল জায়গাটাকে পজিটিভ মান দিতে হয় এবং মডুলাসের মান দিতে হয়। যদি মডুলাসের মানটা দেওয়া যায় তাহলে আমরা বলতে পারি আলফার একটা মিনিমাম মান পাবো। তাহলে খুব সহজ কথা হচ্ছে মড দেওয়া হয় মেইনলি একটা রিজনে, সেটা হচ্ছে দুটো রেখা বা লাইনের মধ্যকার ছোট অ্যাঙ্গেল বের করার জন্য। আর আমরা যদি মডটা না দিই তাহলে হয়তো নেগেটিভ কিছু মান চলে আসতে পারে, তখন কিন্তু অ্যাঙ্গেলের মানটা 180 ডিগ্রির চেয়েও বড় আসতে পারে, যেমন 270 ডিগ্রি বা এরকম আর কি 300 ডিগ্রি। তো তখন তো আমরা এটাকে নিতে পারবো না। তাহলে আমাদের বেসিক সূত্র হচ্ছে এটা। এখন তোমাদের বিভিন্ন টেক্সট বইতে সূত্রটাকে যেভাবে করা হয় সেটা হচ্ছে, তোমরা θ1 পরিমাণ কোণ যে দেখতে পাচ্ছ, এই রেখাটাকে প্রথম রেখা হিসেবে ধরা হয়। আবার রেড কালারের যে রেখাটা যেটা θ2 পরিমাণ কোণ মানে অ্যাঙ্গেল তৈরি করেছে, সেটাকে 2 নম্বর লাইন হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে তুমি যেটাকে ব্লু কালার ভাবছো সেটা আসলে M1 হয়, যেটাকে রেড কালার ভাবছো সেটা আসলে M2 হয়। তার মানে তোমাদের টেক্সট বই অনুসারে এই ঢালের মানগুলো আসলে M1 M2 দ্বারা প্রকাশ করা হয়। তখন তোমাদের এই যে ব্লু কালারের যে ঢালটা ছিল সেটা আসলে M1 হয়ে যায়, MR যেটা ছিল সেটা হচ্ছে M2 হয়ে যায়, আর নিচে এখানে MB এর জায়গায় M1 থাকে, MR এর জায়গায় আমাদের এখানে M2 থাকে। তাহলে এক্সের যে বইয়ের সূত্রের মধ্যে কিন্তু আমরা এভাবে কাজগুলো করি, বা ঢালের মানগুলোকে এভাবে বসানো হয়। তাহলে এমবিটা হবে M1, এম আরটা হবে হচ্ছে M2, এখানে হবে এমবি M1, আর এম আরটা হবে কি M2। তো এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র, যেটাকে আমি একটু ডিনোট করে রাখি স্টার দিয়ে। তো তোমাদেরকে এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, যদি দুটো সরলরেখা তাদের মধ্যবর্তী একটা কোণ তৈরি করে, তাহলে ওই দুটো সরলরেখার ঢালকে যদি আমরা চিহ্নিত করতে পারি বা বের করতে পারি, তবে আমরা তাদের মধ্যবর্তী সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটা বা আলফার মানটা বের করতে পারবো। এবার ধরা যাক আমাদের এই দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে। কীরকম ইকুয়েশন দেওয়া আছে, ধরো আমি যদি প্রথম লাইনের কথা বলি, 1 নম্বর লাইন, এই 1 নম্বর লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, ধরো a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। সরলরেখার সমীকরণগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। দ্যাট মিনস আমি এখন যেটা লিখেছি অনেকটা এই ক্যাটাগরি হয়ে থাকে। এবং তুমি ধরো 2 নম্বর যে লাইনটা আছে সেটারও কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কীরকম, ওকে রেড কালারে লিখছি, সেটা হচ্ছে ধরো a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, যেখানে a2 b2 c2 অথবা a1 b1 c1 এগুলো হচ্ছে এক একটা ভ্যালু বা মান। আর এক্স ওয়াই যেটা, এটা অ্যাজ ইউজুয়াল থাকে প্রত্যেকটা সরলরেখার সমীকরণে, বাট তারা কিন্তু বর্গ হিসেবে থাকবে না। তো তাই যদি হয় আমাদের এখানে তোমরা দুটো সরলরেখার সমীকরণ দেখতে পাচ্ছ, এবং এই দুটো সরলরেখার সমীকরণ থেকে তোমরা চাইলে ঢালের মানটাও বের করতে পারো। কিভাবে, তুমি যদি দেখো প্রথম সরলরেখার সমীকরণ, ওর জন্য কিন্তু ঢালের মান m1 কি হবে, m1 এই জিনিসটা হবে কি, তুমি যদি এই সরলরেখার ইকুয়েশনটাকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এখানে কনভার্ট করো, তাহলে তুমি m এর একটা দারুণ মান পাবে, এবং m এর মানটা তুমি যেটা পাবে সেটা হচ্ছে মাইনাস a1 ডিভাইড বাই b1। তো এটা আমি কিভাবে পেলাম তোমরা করে দেখতে পারো। উপরের সমীকরণটাকে জাস্ট তুমি কনভার্ট করবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মেটে কনভার্ট করবে, তখন তুমি m এর যে মানটা পাবে সেটাই দেখবে মাইনাস b মানে মাইনাস a1 ডিভাইড বাই b1 হবে।
তো এটা তোমাদের হচ্ছে বাসার কাজ বা বাড়ির কাজ, তোমরা এটা ট্রাই করতে পারো। আর সেকেন্ড ইকুয়েশনের জন্য যে ঢালটা পাবো m2, এটার মানে তোমরা জাস্ট y = mx + c তে কনভার্ট করো সরলরেখাটাকে, তখন তোমরা এটার মান পাবে হচ্ছে a2 / b2, অর্থাৎ -a2 / b2। তো এই যে আমরা এই দুটো ঢালের মান পেয়ে গেছি, আমাদের এখন মেইন টার্গেটটা হচ্ছে কি আমরা এই ঢালের মানগুলো এই ইকুয়েশনে বসিয়ে নতুন একটা ইকুয়েশন পাবো। তার মানে আমি যদি এই জিনিসগুলো একটু মুছে ফেলি তোমাদের জন্য, কারণ আমরা অলরেডি জেনে গেছি 90 ডিগ্রি মানে হচ্ছে কি কোণ পি, এটা এখানে যা আছে থাক, এটাকে আগের মতোই লিখে রাখলাম যাতে তোমরা বুঝতে পারো পরবর্তীতে। তো এখানে আমরা একটু লিখি, এটাকে মডিফাই করি। তো আমি যদি এটাকে মডিফাই করি আর একটু, তাহলে আমি আলফার যে মানটা পাবো সেটা অবশ্যই প্রথমে ট্যান ইনভার্স থাকবে, কোনো সন্দেহ নেই, এবং ভেতরের মানটা একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা এখন m1 এবং m2 এর মানটা পরিবর্তন করে ফেলেছি। m1 এর যে মানটা ছিল সেটা ছিল হচ্ছে -a1 / b1 এবং m2 এর মানটা ছিল -a2 / b2। তার মানে আমরা এখানে মাইনাস কমন নিতে পারি, ভেতরে লিখতে পারি a1 / b1 প্লাস হচ্ছে a2 / b2। আচ্ছা, এটা খুব ছোট হয়ে যায় জায়গাটা, আমি এখানে ফাইনাল সূত্রটা একটু লিখে দিচ্ছি। এটাও একটা সূত্র, যদি তোমরা সরলরেখার ইকুয়েশনকে এরকম আকারে পাও, তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের উপরে থাকবে, মাইনাস কমন যাবে, a1 / b1 থাকবে এখানে, প্লাস a2 / b2 থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন বিষয়, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 1 মাইনাস ছিল, তাই না? এখন 1 মাইনাস ছিল মানে কি দুইটা গুণ, তার মানে দুইটা যেহেতু মাইনাস, দ্যাট মিনস ঢাল দুটোর মানে আমি দেখতে পাচ্ছি মাইনাস এসেছে, তাই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, ওই প্লাসের সাথে সূত্রের মাইনাস গুণ করলে মাইনাস থাকে। তাহলে উপরে বসবে a1 a2 আর নিচে বসবে হচ্ছে b1 b2। তাহলে দেখো এখানে আমরা আরও একটা সূত্র পাচ্ছি, যেখানে আমাদের টোটালটা ঢাল থেকেই এসেছে, অর্থাৎ দুইটা সরলরেখার সমীকরণে যদি সমীকরণটা যদি দেওয়া হয়, তাহলে তাদের ঢালগুলোকে অ্যানালাইসিস করে আমরা ঠিক এরকম একটা সূত্র পেয়ে থাকি। তবে আমি তোমাকে এই সূত্রটা কখনোই মুখস্থ করতে বলবো না, এটা জাস্ট বের করার একটা প্রসেস। যদি তুমি কখনো সরলরেখার সমীকরণ পেয়ে থাকো, তাহলে ওই সমীকরণ থেকে প্রথমে ঢাল বের করার পর ঢালের মানটাকে বসিয়ে তুমি এরকম একটা ইকুয়েশন তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, এটা আমরা স্টার দিয়ে রাখলাম। বাট আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা, দ্যাট মিনস প্রথমে যে স্টারটা দিয়েছে সেটা, দ্যাট মিনস দুটো রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং তার মান হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওই দুটো সরলরেখার ঢালের বিয়োগফল ভাগ 1 প্লাস ওই দুটো সরলরেখার ঢালের গুণফল। তারপরে যেটা দেখবো তোমাদেরকে দেখাবো হচ্ছে সমান্তরাল রেখা হওয়ার শর্ত, যে আমার কাছে দুটো রেখা আছে, আমরা কিভাবে বুঝবো দুটো রেখা হচ্ছে সমান্তরাল রেখা। আমরা তো ছোটোবেলা থেকে এমনিতেই পড়েছি যে দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে, দ্যাট মিনস তারা কেউ কখনো কাউকে কোনোখানে ছেদ করবে না বা স্পর্শ করবে না। বাট যখন আমরা একটু বড় হলাম, কলেজ লেভেলে আসলাম, অর্থাৎ এই মুহূর্তে আমরা এখন কিছু শর্ত দেখব যে সমান্তরাল রেখা হওয়ার মেইন শর্তগুলোকে, কেননা আমরা এখন সরলরেখা সম্পর্কে বিস্তারিত জেনেছি, ঢাল সম্পর্কে বিস্তারিত জেনেছি, সরলরেখার উপর থাকা বিন্দু সম্পর্কে বিস্তারিত জেনেছি, এমনকি সরলরেখার সমীকরণ বের করা শিখেছি। তাই আমাদের এখনকার যে কনসেপ্ট হবে সমান্তরাল রেখা বের করার শর্ত বা কন্ডিশন, সেটা একটু অ্যাডভান্স লেভেলে হবে। তাহলে দেখো আমি এখানে একটা রেখা আঁকলাম, তারপর আমি আরেকটা রেখা আঁকলাম, দেখি বুঝতে পারছো দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সমান, তার মানে এরা দুজন হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য কী দরকার, সেটা হচ্ছে তুমি স্পেসিফিকভাবে প্রত্যেকটা বিন্দু, ধরো এই বিন্দু ঠিক নিচ বরাবর এই বিন্দু দিলাম, এদের একটা দূরত্ব পাবে, আবার এই বিন্দু ঠিক নিচ বরাবর এখানে একটা বিন্দু দিলাম, এটার দূরত্ব পাবে, এই দূরত্বগুলো সমান হবে। এবং এখানে যে আমি দূরত্বটা আঁকবো, এই বিন্দুটা কিন্তু একটু এদিকে যাবে না। কেন যাবে না? কারণ বিন্দুগুলোকে আমরা এমনভাবে ড্র করব যাতে তারা একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব হিসেবে কাজ করে। মানে আমি একটু বুঝিয়ে দিই, তুমি যদি এরকম একটা দূরত্ব আঁকো, তুমি দেখবে এ পাশের কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি, এ পাশের কোণটা হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে কম, এখানেও সেম, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি। তার মানে তুমি এরকম রেখা দিয়ে দূরত্ব মাপতে পারবে না, তুমি দূরত্ব মাপবা এমন একটা রেখা এঁকে যে রেখাটা আসলে লম্ব হিসেবে কাজ করে, কীরকম, যে দুটো সরলরেখার মধ্যেই মাঝখানে সে লম্ব হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি মোটামুটি লেভেলে একটা আঁকছি, ধরো এখানেও সে লম্ব হিসেবে কাজ করবে 90 ডিগ্রি, এখানেও সে 90 ডিগ্রি বা লম্ব হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে আমি যদি এরকম অনেকগুলো লম্ব টানতে থাকি এই সরলরেখার বিভিন্ন বিন্দু থেকে, আমি দেখব প্রত্যেকটা রেখার দৈর্ঘ্য সমান। ধরো এটা যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের 5 সেন্টিমিটার দূরত্ব হতে হবে। আর যদি তাই হয় তাহলে আমি বলতে পারি দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল। কিন্তু জ্যামিতির ভাষায় আসলে এটা অ্যাপ্লিকেবল, মানে কি বলবো, যে আমরা এখন যে অ্যাডভান্স লেভেলে ম্যাথগুলো করছি সেখানে এই জিনিসটাকে নিয়ে কাজ করা হয় না, এখানে কাজ করা হয় ঢাল নিয়ে। তুমি দেখো প্রথম সরলরেখার একটা ঢাল থাকবে m1,
তারপরে দ্বিতীয় সরলরেখারও কিন্তু একটা ঢাল থাকবে m2। যদি কখনো এই দুটো ঢালের মান সমান হয় তাহলে চোখ বন্ধ করে বলতে পারবো ওই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল। তাহলে দুটো রেখা সমান্তরাল হওয়ার মেইন যে সত্যটা সেটা হচ্ছে তাদের ঢালের মান অবশ্যই সমান হতে হবে। ঢালের মান সমান মানে হচ্ছে কি ধনাত্মক x অক্ষের সাপেক্ষে তাদের যেই কোণ আছে সেই কোণের মানটা সবসময় সেম হতে হবে। কথার কথা আমি ধরে নিলাম এই হচ্ছে আমাদের x অক্ষ, তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের ধনাত্মক x অক্ষ। তো এই x অক্ষের সাথে অবশ্যই আমাদের দ্বিতীয় রেখাটা একটা কোণ তৈরি করছে, প্রথম রেখাটাকে একটা কোণ তৈরি করেছে। তাহলে এই কোণটাও যদি থিতা হয় এই কোণটাও কি হবে, থিতা হবে। এবং দুটো ক্ষেত্রে আমি যদি ঢাল বের করি তাহলে ঢালের মানটা কি হবে, ট্যান থিতা হবে। আর ঢালের মান যদি ট্যান থিতা হয় দুটো ক্ষেত্রে তাহলে আমি বলতে পারি আমাদের এই দুটো সরলরেখার জন্য ঢালের মানটা সমান। তার মানে ঢাল যদি সমান হয় তবেই আমাদের দুটো সরলরেখা সমান্তরাল হবে। এবং এটা কিন্তু শুধু দুটো সরলরেখার জন্য প্রযোজ্য না, যত ধরনের সমান্তরাল সরলরেখা আছে হোক সেটা 100, 200, 300 বা 4000, 5000, প্রত্যেকটা সরলরেখা সমান্তরাল তখনই হবে যখন তাদের ঢালের মানটা সমান হবে। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে এই দুটো সরলরেখা যে সমান্তরাল হলো আমরা যে শর্ত দেখলাম, আমি শর্তটা একটু বড় করে লিখি। আমাদের এখানে শর্তটা হচ্ছে কি m1 এবং m2 সমান হতে হবে। যদি সমান হয় ঢাল দুটো তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি এই দুটো সরলরেখার কিন্তু অবশ্যই স্পেসিফিক ইকুয়েশন আছে আমরা জানি। তো ওই ইকুয়েশন থেকেও কিন্তু আমরা বের করতে পারি যে সরলরেখা সমান্তরাল হওয়ার শর্তগুলো কি কি। তুমি ধরে নাও প্রথম যে সরলরেখাটা আছে সেটার একটা ইকুয়েশন আছে এবং আমি এই সরলরেখাটার ইকুয়েশন দিলাম a। আচ্ছা আমি কিভাবে দিব, আই থিঙ্ক আমি এভাবে দিই ax প্লাস হচ্ছে by প্লাস c ইজিক্যাল টু 0, এরকম একটা ইকুয়েশন দিলাম। এখন দ্বিতীয় যে সরলরেখাটা আছে তার ইকুয়েশনটা অনেকটা একই রকম হতে হবে। দ্যাট মিনস ওর ইকুয়েশন হতে হবে ax প্লাস by প্লাস এই যে লাস্টে আমরা একটা কনস্ট্যান্ট বা সি কে দিয়েছি ওর মানটা অন্য কিছু হবে, তুমি ধরে নাও ওর মানটা ডি হবে, তাহলে এটা ইজিক্যাল টু 0। তাই যদি হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে সমান্তরাল সরলরেখার মেইন আরেকটা শর্ত আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ওই সরলরেখার সমীকরণে এক্স এর চলক এবং ওয়াই এর চলক সেম হতে হবে এবং তাদের চিহ্নটাও সেম হতে হবে। যেমন এক্স এর আগে চলক হিসেবে আছে কি, আচ্ছা চলক তো না, ধ্রুবক আর কি, ধ্রুবক হিসেবে আছে হচ্ছে এ, এর মান 1 2 3 4 যা খুশি হতে পারে, 0 হতে পারে এবং ওর আগে কিন্তু একটা প্লাস আছে। এবং দ্বিতীয় ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি এখানেও এক্স এর চলক না এক্স এর ধ্রুবক যেটা সেটা হচ্ছে এ এবং ওর আগে কিন্তু প্লাস আছে। আবার ওয়াই এর ধ্রুবক হচ্ছে বি, ওর আগে যোগ আছে, এখানে ওয়াই এর ধ্রুবক বি, ওর আগে যোগ আছে। বাট পরবর্তীতে যে আমি সি আর ডি দেখেছি এদের মান ভিন্ন হতে পারে, নেগেটিভ পজিটিভ হতে পারে, বাট সেম হবে না। তাহলে দুটো সরলরেখার সমান্তরাল হওয়ার মেইন শর্ত হচ্ছে কি তাদের ঢাল দুটো সমান হতে হবে এবং তাদের ইকুয়েশনের মধ্যে এক্স আর ওয়াই এর ধ্রুবকও সমান হতে হবে, চিহ্ন সমান হতে হবে। এখন এই যে আমরা চিহ্নটা সমান করেছি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি প্রথম ইকুয়েশনের প্রত্যেকটা উপাদানকে দ্বিতীয় ইকুয়েশনের প্রত্যেকটা উপাদান দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগফলটা মোটামুটি একই রকম আসবে। কেমন, যেমন তুমি দেখতে পাচ্ছ প্রথম ইকুয়েশনে এক্স এর ধ্রুবক ছিল এ, তাহলে তুমি এ নিলে, তারপর দ্বিতীয় ইকুয়েশনে এক্স এর ধ্রুবক ছিল কি এ, তাহলে তুমি এটাও নিলে, তাহলে দুটোকে ভাগ করে দিলে, ভাগ করে দেখতে পাচ্ছ এদের মান কিন্তু 1 চলে আসছে। আবার আমি যদি ওয়াই এর ধ্রুবকটাকে নিই, খেয়াল করো ওয়াই এর ধ্রুবক হচ্ছে প্রথম সমীকরণে বি, এখানেও কিন্তু বি, বি মানে হচ্ছে পজিটিভ বি আর কি, যেহেতু আগে প্লাস আছে, তার মানে তুমিও এখানে বি এবং বি নাও, ভাগ করে দেখতে পাচ্ছ 1 আসছে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট ক্লিয়ার যে এক্স এবং ওয়াই এই দুটো জিনিসের যে ধ্রুবক তাদেরকে যদি ভাগ করি দুটো ইকুয়েশন থেকে তাহলে তাদের ভাগফলটা সেম আসবে। কিন্তু তুমি যদি পরবর্তী ধ্রুবকটা না, দ্যাট মিনস সি এবং ডি, এদেরকে ভাগ করলে কিন্তু 1 আসতেও পারে নাও আসতে পারে, তাই না? তুমি যদি সি আর ডিকে যদি ভাগ করো তাহলে 1 আসতেও পারে নাও আসতে পারে, বাট 1 না আসার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে এবং তাই ঘটে কোনো একটা সমান্তরাল সরলরেখার জন্য। তার মানে কোনো একটা সরলরেখা যখন সমান্তরাল হবে তখন অবশ্যই তাদের এক্স এবং ওয়াই এর যে ধ্রুবকগুলো আছে তাদের ভাগফলটা সেম হতে হবে, বাট যেই ধ্রুবকটা এক্সট্রা আছে দ্যাট মিনস সি এবং ডি তাদের ভাগফল কিন্তু সেম হতে পারবে না। তাহলে আমি বিষয়টা একটু সহজ করি তোমাদের জন্য। ধরো প্রথম ইকুয়েশন এটা দেওয়া আছে a1, এটা দেওয়া আছে b1, এটা দেওয়া আছে ধরো নর্মালি c1। দ্বিতীয় ইকুয়েশনে ধরো এটা দেওয়া আছে a2, এটা দেওয়া আছে b2 আর এটা দেওয়া আছে আমাদের d না দিয়ে c2 দিল। তাহলে দেখো তো আমি এখান থেকে লিখতে পারি না যে a1/a2 এটার মান 1 আসবে কি আসবে না আমরা এখনও কিন্তু জানি না, তার মানে আমি এখান থেকে 1টা মুছে দিলাম। আবার b1/b2 এটার মান 1 আসবে কি না জানি না, বাট আমি এখান থেকে মানটা মুছে দিলাম। বাট একটা জিনিস কনফার্ম যে a1/a2
এর আগে 1 এসেছে, b1/b2 কিন্তু এর আগে 1 এসেছে সমান্তরাল সরলরেখার শর্ত হিসেবে। তাহলে আমরা স্পেসিফিকভাবে বলতে পারি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 হবে যদি দুটো সরলরেখা প্যারালাল হয় বা সমান্তরাল হয়। বাট আমি যদি এখানে c1/c2 দিই, এর মান 1 আসতেও পারে, নাও আসতে পারে, বাট বেসিক্যালি এটা কখনোই বাকি দুটোর সমান হবে না। দ্যাট মিনস c1/c2 এটা কখনোই a1/a2 অথবা b1/b2 এদের সমান হবে না, বাট এরা দুজনের সমান হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে তাদের মেন শর্তটা হচ্ছে কি, আমি এখানে ইকুয়েশন দিয়ে রেখেছি অলরেডি, শর্তটা হচ্ছে তাদের অবশ্যই a1/a2 ওর মান যা আসবে b1/b2 ওর মানটা তাই আসতে হবে। আমি এখানে 1 দিয়েছি একটু আগে জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য, বাট সবসময় তো আর 1 থাকবে না, বাট তাদের অনুপাতটা সমান থাকবে। বাট এটা আবার c1/c2 এই অনুপাতের সমান হবে না। তাহলে স্পষ্টভাবে তোমরা লিখে রাখতে পারো এই শর্তটা, এটা শুধুমাত্র সমান্তরাল সরলরেখার জন্য কাজ করবে। এবং সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমরা যে ধ্রুবকটা দেখতে পাচ্ছি একা থাকে, দ্যাট মিনস সি, এটার ভাগফল কখনোই বাকি দুটো ধ্রুবকের ভাগফলের সমান হয় না বা অনুপাতের সমান হয় না। তাহলে আমরা এখান থেকে একটা মজার বিষয় শিখলাম, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে a1/a2 b1/b2 যাই বলি না কেন, এদের অনুপাত যেহেতু সমান, তার মানে আমি বলতে পারি আমাকে যদি একটা নির্দিষ্ট সরলরেখা দেওয়া হয়, আমি ওই সরলরেখাটার মতো করে ওর সমান্তরাল অন্য একটা সরলরেখা লিখে ফেলতে পারবো। কিভাবে? ধরো তোমাকে একটা সরলরেখা দেওয়া হলো ax প্লাস by প্লাস ধরো p ইজ ইকুয়াল টু 0। এখন তুমি যদি এটা সমান্তরাল সরলরেখা বের করতে চাও, তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে a আর b এর মানটা যা আছে তাই থাকবে। তার মানে তুমি এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা বের করবে কিভাবে? হুবহু ax প্লাস by এতটুকু অংশ দিয়ে। ax হতে পারে তোমার 2x, by হতে পারে তোমার 3y। তার মানে এই অংশটা টোটালি ফিক্স থাকবে, বাট লাস্টে যে ধ্রুবকটা আছে p, এটা আসলে ফিক্স থাকবে না, এটাকে আমরা k হিসেবে ধরে তারপরে এই ইকুয়েশনটা লিখে ফেলি। তাহলে দেখো, একটা সরলরেখা দেওয়া থাকলে আমরা খুব সহজেই তার সমান্তরাল একটা সরলরেখার ডেমো বা বলা যায় একটা প্রতিরূপ তৈরি করতে পারবো বা অনুলিপি তৈরি করতে পারবো। বাট এখানে আমাদের কে এর মানটা অজানা থাকবে, তাই না? এখন কে এর মানটা কীভাবে জানতে পারবো সেটাও আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা ম্যাথ করব। বাট তোমাদেরকে একটু বলে দিই, তুমি যদি এখান থেকে কে এর মানটা বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই যে ইকুয়েশনটা আমি দিলাম, এই ইকুয়েশনটাকে একটা নির্দিষ্ট বিন্দুগামী হতে হবে। তো কি বিন্দুগামী হতে হবে? কথার কথা ধরে নাও x1, y1 বিন্দুগামী হতে হবে। তো যদি তোমার এই ইকুয়েশনটা ওই বিন্দুগামী হয়, মানে প্রশ্ন তো দেওয়াই থাকবে এই বিন্দুটা, তখন তুমি এই বিন্দুটাকে জাস্ট x আর y এর বদলে বসাবা। দ্যাট মিনস x এর বদলে তুমি বসাবা x1, y এর বদলে তুমি বসাবা y1। a আর b এর মানটা আগে থেকেই দেওয়া আছে 0, 1, 2, 3, 4, 5 যা খুশি, সেটা সলভ করে তোমরা এখান থেকে k এর মানটা বের করবে। ফাইনালি ওই k এর মানটা যদি তোমরা এই জায়গাটাতে বসিয়ে দাও আবার, তখন তুমি ওই নতুন সরলরেখার সমীকরণ পাবে যেটা তোমার আগের সরলরেখার প্যারালাল হিসেবে কাজ করে। এখন এখানে আরেকটা শর্ত আছে, যদি আমাদের c1/c2 এটা ইকুয়াল হয়ে যেত তখন কি হতো খেয়াল করে দেখো। আমি যদি আরেকটা শর্ত এখানে দিই, ইফ ধরো a1/a2 এবং b1/b2 এরা সমান আছে, ঠিক আছে, আর এরা সমান থাকলে মোটামুটি আরেকটা কন্ডিশন আমাদেরকে চেক করতে হয় যে c1/c2 এটা অসমান কি না। যদি অসমান হয় তাহলে তো নট পারপেন্ডিকুলার, প্যারালাল বা হচ্ছে সমান্তরাল। আর যদি সমান হয় তাহলে কিন্তু বিপদ। কেমন বিপদ? তুমি দেখতে পাচ্ছ এখানে সবগুলোই সমান। সমান মানে হচ্ছে কি, যদি আমি একদম প্রথম কেসে চলে যাই, যখন আমাদের এটার মান ছিল c, এটার মান ছিল হচ্ছে আমাদের d, বাট আমি যদি এটাকে d না দিই, এটাকে আবার c দিই, তখন তুমি দেখতে পাবে c/c একই রকম কাটাকাটি গেলে 1 হয়। তাহলে এটা এমন একটা কন্ডিশন যখন আমাদের দুটো সরলরেখা একে অপরের উপর উপরিপাত বা সুপারপজিশন অবস্থায় আছে। তাহলে একটা সরলরেখা যদি এটা হয়, তার উপর যদি আমি আবার আরেকটা সরলরেখা আঁকি, দুটো সরলরেখার সমীকরণ কিন্তু সেম হবে। আর যদি সেম হয়, কেবল সেক্ষেত্রেই তাদের যে xy এবং অন্যান্য যে ধ্রুবক ছিল তাদের অনুপাতের, মানে তাদের যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো সমান হবে। তাহলে এটা এমন একটা কেস যেখানে দুটো সরলরেখা বা দুইয়ের বেশি সরলরেখা একে অপরের উপর সমাপাতিত হয়েছে বা কো ইনসিডেন্ট হয়েছে। এটাকে ইংলিশে আসলে কো ইনসিডেন্ট বলা হয়। কো
কোইন্সিডেন্ট। তাহলে কোইন্সিডেন্ট হচ্ছে সুপারপজিশন বা সমাপাতিত বা উপরিপাতিত বা একটা আরেকটার উপর পড়া, এরকম অনেকগুলো সরলরেখার মধ্যে যদি এই বৈশিষ্ট্যটা কাজ করে তাহলে আমি ধরে নিব তারা কখনোই সমান্তরাল না বা প্যারালাল না, তারা হচ্ছে কোইন্সিডেন্ট। এবং কোইন্সিডেন্টের জন্য কিন্তু আমরা বলতে পারি ওই সরলরেখাগুলোর ঢালের মানও সেম থাকে। তার মানে কোইন্সিডেন্টের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা সরলরেখার ঢাল, আমি যদিও দুইটা ঢাল দেখিয়েছি বাট প্রত্যেকটা সরলরেখার ঢাল সেম থাকবে। তো আমরা এখানে দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সমান্তরাল সরলরেখার কন্ডিশন, আরেকটা হচ্ছে অনেকগুলো সরলরেখা যখন একে অপরের উপর সুপারপজিশন হয় বা উপরিপাতিত হয় তখন তাদের মধ্যে কি কন্ডিশন কাজ করে সেটা। তারপরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে লম্ব রেখা হওয়ার শর্ত। লম্ব রেখা বিষয়টা কীরকম, যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা লাইন বা সরলরেখা, ওর উপর আমি ঠিক আরেকটা সরলরেখা এমনভাবে এঁকেছি যাতে ওই সরলরেখাটা যে বিন্দুতে প্রথম সরলরেখাটাকে ছেদ করেছে ওই দুই বিন্দুর দুই পাশে সমান কোণ তৈরি করেছে। তাহলে এই পাশে আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, এই পাশে আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এই ধরনের দুটো সরলরেখা বলতে পারি একে অপরের উপর লম্বভাবে আছে। তাহলে তুমি এখানে দুটো কনসেপ্ট খাটাতে পারো। আমি যদি নাম দিই, ধরো প্রথম সরলরেখাটার নাম হচ্ছে এবি, দ্বিতীয় সরলরেখাটার নাম ধরো হচ্ছে সিডি। তা এখন আমি যদি বলি, দুইভাবে আমি বলতে পারি। কিভাবে বলতে পারি, যে আমাদের এই যে এ থেকে সি এটা আমাদের ডিসি এর উপর লম্ব, আবার সি থেকে বি এটা আবার ডিসি এর উপর লম্ব, আবার সি থেকে ডি এটা টোটালি এ বি এর উপর লম্ব। তাহলে দেখো একভাবে কিন্তু অনেক ক্যাটাগরিতে বলা যায়। আমি একটু বলি, দেখো আমরা প্রথমে বলতে পারি কি, যে ডিসি হচ্ছে একটা ভূমি, তাহলে ডিসির উপর আমরা বলতে পারি এসিটা লম্ব হিসেবে কাজ করছে। কার উপর? ডিসি এর উপর। এটা হচ্ছে একটা গেল। আরেকটা ওয়েতে আমরা বলতে পারি যে বি থেকে সি যেটা, এটা আসলে লম্বভাবেই কাজ করে ডিসি এর উপর। তুমি জাস্ট ডিসিকে এখন একটা ভূমি হিসেবে ধরো, ফাইনালি তুমি এবিকে এখন ভূমি হিসেবে ধরো, এবির উপর ডিসিটা একটা লম্ব হিসেবে কাজ করছে। তো তিনভাবে কিন্তু আমরা চাইলে বলতে পারি। এখন এই লম্ব রেখা হওয়ার মেইন যে শর্তটা সেটা আসলে কি, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ যে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা থিতা বা আলফা যেটাই বলি না কেন সেটা 90 ডিগ্রি হতে হবে। তো এটা ছাড়াও এটা তো হচ্ছে ছোটোবেলার কনসেপ্ট, বাট এখনকার কনসেপ্টটা হচ্ছে স্লপ বা ঢাল নিয়ে। তো আমি যদি স্লপ বা ঢালের কথা বলি, তাহলে দেখো ডি থেকে সি পর্যন্ত যে স্লপ বা ঢাল আছে সেটা হচ্ছে এম অফ ডিসি। এ থেকে বি পর্যন্ত যে রেখাটা আছে ওর স্লপ হচ্ছে এম অফ এ বি বা ঢাল হচ্ছে এম অফ এ বি। তাহলে আমি 3 নম্বর কেস নিয়ে জাস্ট কাজ করি, বাকি দুটো তোমরা করতে পারো। তো এই যে দুটো রেখা একে অপরের সাপেক্ষে লম্বভাবে আছে, আমরা এক কাজ করতে পারি। আমরা আমি সত্যটা বলে দিই, সত্যটা হচ্ছে আমাদের এম অফ এ বি, দ্যাট মিনস এ বি রেখার ঢাল গুণন এম অফ সিডি অথবা ডিসি। আমি এখানে এম অফ সিডি লিখি, এখানে আমি এম অফ সিডি লিখি, একই জিনিস আসলে, জাস্ট তোমাদের যেন কনফিউশন না হয় এই জন্য এরকমভাবে লিখলাম। তো এই দুটো ঢালের যে গুণফলটা সেটা অবশ্যই আসবে -1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স বা আমরা এখন বড় হয়েছি, কলেজে পড়ছি, এই লেভেলের কনসেপ্টটা, যে একটা রেখার উপর লম্বা হওয়ার মেন শর্তটা হচ্ছে ওই দুটো রেখার যে ঢাল ছিল, ঢালের বা স্লপের গুণফলটা অবশ্যই -1 হবে। এখন বলি যে এখানে আমরা সমীকরণ নিয়ে কীভাবে কাজ করব। আমাদের এই দুটো সরলরেখার আলাদা আলাদা সমীকরণ কাজ করে। কীরকম সমীকরণ কাজ করে? যদি আমাদের এ বি রেখার সমীকরণ হয়, কীরকম হয়, ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ডি থেকে সি রেখার যে সমীকরণ এটা জাস্ট এটার মতোই একটু অন্যরকম হবে। কীরকম হবে? তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই জায়গাটাতে একদম প্রথমে এক্স ছিল, এক্সের সাথে ধ্রুবক ছিল এ। আমাদের এখানেও কিন্তু এক্স থাকবে। আমি এই পাশে একটু লিখে দেখাই এই রেখার সমীকরণ। আমাদের এখানেও এক্স থাকবে, বা এক্সের সাথে আমাদের এখানে বি যুক্ত থাকবে। অর্থাৎ বি থেকে আসছে, আমাদের এই যে ওয়াইয়ের যে ধ্রুবকটা ছিল এই ধ্রুবকটা এখানে চলে আসছে। তারপরে আমরা কি লিখব? বি এর সাথে যে ওয়াই ছিল সেটাকে আমরা এখানে লিখব, দ্যাট মিন্স এরপরে এখানে হবে হচ্ছে ওয়াই, তারপরে ওর সাথে যুক্ত হবে আমাদের সে এ ছিল কোথায়? এক্সের ধ্রুবক হিসেবে ছিল। এবং মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রে যে সহগটা ছিল বা ধ্রুবকটা যে ছিল বি, ওর আগে একটা নেগেটিভ বসবে। কেন? কারণ এই জায়গাটাতে আমাদের প্লাস ছিল, এই প্লাসটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। তার মানে বিষয়টা হচ্ছে ওয়াই এর সাথে যে ধ্রুবকটা ছিল এই ওয়াইয়ের আগের চিহ্নটা এক্সচেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস বসবে, মাইনাস থাকলে প্লাস বসবে। এবং তারপরে আমরা এই জায়গাটাতে প্লাস দিব, তারপর আমরা যে কোনো একটা ধ্রুবক কে লিখব। আচ্ছা, ডিটাকে আমি এখানে লিখি, কে লেখার পর এই টোটালটাকে আমি 0 বানিয়ে দিব, দ্যাট মিনস এখানে সি কাজ করবে না। এবং আমরা আলটিমেটলি যে ইকুয়েশনটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের সিডি রেখার ইকুয়েশন বা এবি এর উপর লম্ব রেখার ইকুয়েশন। তাহলে দেখো পার্থক্যটা কোন জায়গায়। আমরা
একদম সুন্দরভাবে এক্স ওয়াই এই দুটো লিখবো। এক্সের সাথে যে এ ছিল এটা না লিখে এক্সের সাথে বিটাকে লিখবো, এবং ওয়াইয়ের সাথে যে এ আছে এটাকে লিখবো মাঝখানে, অর্থাৎ ওয়াইয়ের আগে যে চিহ্নটা আছে দ্যাট মিনস এটা ছিল প্লাস চিহ্ন, এটা উল্টে গিয়ে মাইনাস হয়ে যাবে। আর লাস্টে যে সিটা ছিল এটা কেতে কনভার্ট হবে। কে এর মানে কিন্তু আমরা এখনও জানি না, কে হচ্ছে জাস্ট একটা ধ্রুবক। তাই যদি হয় তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ বের করার সিস্টেম। এখন আমি যদি তোমাকে এই দুটো রেখা দেখাই, ধরো আমরা এই রেখাটা পেয়েছি হচ্ছে এবি রেখার ইকুয়েশন হিসেবে, আর এই রেখাটা পেয়েছি আমরা সিডি রেখার ইকুয়েশন হিসেবে। তো এই দুটো রেখা থেকে আমরা এখন ঢাল বের করার চেষ্টা করি। তাহলে এবি রেখার ঢাল যদি তুমি বের করতে চাও তাহলে তুমি একটু অবাক হয়ে যাবে। ধরো আমি প্রথমে এম অফ এবি বের করি। তাহলে এম অফ এবি যদি আমি বের করি কত হবে, আমাদের এখানে আসবে হচ্ছে হ্যাঁ, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস এ বাই বি আসবে। তোমরা করে দেখতে পারো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটাতে কনভার্ট করে দেখতে পারো এম অফ এ বি আসবে মাইনাস এ বাই বি। বাট আমি যদি এম অফ ডিসি অথবা সিডি এটার ঢাল বের করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি কত হবে, প্লাস বি বাই এ হবে, রাইট, প্লাস বি বাই এ হবে। তুমি এখান থেকে ঢালটা বের করো, অর্থাৎ এটাকে তুমি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এখানে কনভার্ট করো, তাহলে তুমি ঢাল পেয়ে যাবে। এমটা হচ্ছে আমাদের ঢাল। তারপর প্রথম যে সমীকরণটা ছিল দ্যাট মিনস এটাকে তুমি কনভার্ট করো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সিতে কনভার্ট করে দেখো, এম হিসেবে তুমি ঢাল পাচ্ছে হচ্ছে মাইনাস এ বাই বি। এখন এই দুটো ঢালকে তুমি যদি গুণ করো দেখবে আমাদের শর্তটা চলে এসেছে। তুমি গুণ করে দেখো এই দুটো ঢালকে, একটা ছিল মাইনাস এ বাই বি আর একটা ছিল হচ্ছে বি বাই এ। তো এদেরকে যদি আমি গুণ করি আমি আলটিমেটলি এখানে মাইনাস ওয়ানই কিন্তু ফিরে পাচ্ছি, কেননা এই এ কাটা, এই বি হচ্ছে কাটা। তাই যদি হয় কাটা দিলাম না, তোমরা দিয়ে নিও। তাহলে বলতে পারি যখন দুটো সরলরেখার ঢাল পরস্পর গুণ করার পর মাইনাস ওয়ান এই মানটা তৈরি করবে তখন বুঝতে পারবো ওই সরলরেখাটা মানে অন্য সরলরেখার সাথে লম্বভাবে রয়েছে। এখন কথা হচ্ছে আমি যদি এই দুটো ইকুয়েশনকে একটু চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু অন্যরকম একটা শর্ত কাজ করবে যদি দুটো রেখা একে অপরের উপর লম্ব হয়। যেমন আমি যদি তোমাকে বলি ব্ল্যাক কালারে দেখাই, যে আমি ধরে নিলাম প্রথম যে রেখাটা আছে দ্যাট মিনস এবি রেখা, এটা সমীকরণটা হচ্ছে এখন অন্যরকম। কীরকম, যে এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, মানে জেনারেলাইজ একটা ইকুয়েশন। তারপর আমি যদি ধরি ডিসি রেখা যেটা, এটার ইকুয়েশনটা একটু অন্যরকম। আচ্ছা, প্রথমে তো আমরা এবি রেখার ইকুয়েশন দেখিয়েছি, তীর দিয়ে দেখালাম। এখন আমি ডিসি রেখার ইকুয়েশনটা দেখাচ্ছি। ধরো এটা এরকম, এ টু এক্স প্লাস হচ্ছে বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। সাধারণত এরকম ইকুয়েশনে কিন্তু থেকে থাকে সরলরেখার জন্য। তাহলে যদি দুটো সরলরেখার সমীকরণ এরকম হয় তাহলে তাদের থেকে আমি যদি বলি যে তারা একে অপরের সাপেক্ষে পারপেন্ডিকুলার বা লম্ব, তখন তাদের মধ্যে অন্যরকম একটা শর্ত কাজ করবে। এবং এই শর্তটা হচ্ছে অনেকটা এরকম যে এক্স মানে এক্স যে ছিল, এক্সের সাথে যে ধ্রুবকগুলো ছিল তাদের গুণফল হবে এ ওয়ান এ টু, তারপর ওয়াই যে ছিল ওয়াই ধ্রুবকগুলো গুণফল দ্যাট মিনস বি ওয়ান বি টু, এবং এদের মাঝখানে একটা যোগ হবে এবং এটা ইজিক্যাল টু ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এটা মনে হয় না ওয়ান হবে, এটা হচ্ছে জিরো হয়ে যাবে, রাইট। তো তাই যদি হয়ে থাকে এবং এটা যদি মেনটেন করে দুটো সরল রেখার সমীকরণ থেকে, তখন আমি বলতে পারবো তারা একে অপরের সাপেক্ষে পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে আমরা দুটো শর্ত পেলাম। একটা শর্ত হচ্ছে কি, আমাদের দুটো সরলরেখার ঢালের গুণফল অবশ্যই মাইনাস ওয়ান হবে যদি ওই দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়, এবং ওই দুটো সরলরেখার সমীকরণ যদি এরকম হয় তাহলে তাদের মধ্যে থেকে এই শর্তটা কাজ করবে। তো এটাই হচ্ছে আমাদের লম্বরেখার শর্ত। তারপরে ইন্টারেস্টিং আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হলো আমরা অক্ষদ্বয়ের সমীকরণগুলো নিয়ে দেখব, কেননা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বোঝার জন্য। তুমি এখানে অলরেডি একটা অক্ষ দেখতে পাচ্ছ, এবং এই অক্ষের মধ্যে কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা সমীকরণ বের করে থাকি এমন কিছু সরল রেখার যেগুলো অক্ষের সাপেক্ষে পারপেন্ডিকুলার থাকে অথবা লম্ব থাকে। বিষয়টা কীরকম, যে আমি যদি একটা রেখা আঁকি এখানে সিম্পলি, তাহলে তুমি এই রেখাটা দেখতে পাচ্ছ উভয় অক্ষকে ছেদ করে চলে গেছে, তাই না? দুইটা অক্ষকে, দ্যাট মিনস একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে, এরা হচ্ছে এক ধরনের সরল রেখা। আমি যদি আরেকটা সরলরেখা আঁকি মোটামুটি এভাবে যদি আঁকি, তাহলে তুমি দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে মোটামুটি মূলবিন্দুগামী সরলরেখা, হচ্ছে না যদিও। তো আমি এই যে এবার আঁকতে পেরেছি। তো 2 নম্বর সরলরেখাটা দেখো মূলবিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এতদিন দুইটা সরলরেখা নিয়ে জেনেছি, একটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা যার সমীকরণ কী ছিল y = mx, আর উভয় অক্ষ ছেদকারী একটা সরলরেখা আমরা দেখেছি যার সমীকরণ ছিল দুটো, একটা হচ্ছে y = mx প্লাস সি, এবং এই উভয় অক্ষ ছেদকারী রেখার আরেকটা সমীকরণ খুবই বিখ্যাত ছিল, সেটা হচ্ছে x/a প্লাস হচ্ছে y/b = 1। আমরা এরকম দেখে এসেছি। কিন্তু মজার কথা হচ্ছে
আমরা দুটো সরলরেখার ইকুয়েশন মিস করেছি, সেটা হচ্ছে অক্ষদ্বয়ের সমীকরণ। তাহলে অক্ষদ্বয়ের সমীকরণ কথা বলি এবং অক্ষদ্বয়ের সাথে থাকা রেখার কথাই বলি না কেন, এখানে আমরা 4 ধরনের ইকুয়েশন পাবো। তো অক্ষদ্বয়ের সমীকরণটা কীরকম? তুমি যদি দুটো অক্ষর দিকে তাকাও, একটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর কিন্তু এক্সের কোনো ভ্যালু নেই। ভালো করে দেখো, আমি দাগগুলো মুছে দিই। তুমি যদি কেবল ওয়াই অক্ষের দিকে তাকো, এই যে উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ, নিচের দিকে হচ্ছে আমাদের মাইনাস ওয়াই অক্ষ। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর তুমি দেখতে পাচ্ছ যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু এক্সের ভ্যালুটা নেই। দ্যাট মিনস এখানে বুঝ নেই, কিন্তু কোটি আছে। কোটির মানটা কখনো মাইনাস, কখনো প্লাস, কখনো জিরো, কিন্তু বুঝের মানটা অল টাইম কি জিরো হিসেবে আছে। যেহেতু আমি ওয়াই অ্যাক্সিসের দিকে তাকাচ্ছি, তার মানে আমরা এক্স অক্ষ বরাবর সামনেও যাচ্ছি না, আবার পেছনেও যাচ্ছি না। যদি সামনে পেছনে না যাই, তাহলে আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে অল টাইম জিরো থাকবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো যখন লিখে ফেলেছি, তখন এটা চোখ বন্ধ করে ওয়াই অক্ষকে নির্দেশ করবে বা ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করবে। তার মানে ওয়াই অক্ষের যে সমীকরণ সেটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু জিরো। একইভাবে আমি যদি এক্স অ্যাক্সিসের দিকে তাকাই, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর যতগুলো পয়েন্ট আছে তাদের কারোই কিন্তু কোটি নেই, বাট বুঝ আছে। যেমন আমি যদি রেড কালারে তোমাকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ এক্সের সামনে এটা হচ্ছে +1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, তার মানে এরা হচ্ছে কি 4,0, 5,0, 6,0। তাহলে এই স্থানাঙ্কগুলোর মধ্যে কখনোই কিন্তু আমরা মানে কোটি পাচ্ছি না। পেছনে হচ্ছে -1,0, -2,0, -3,0, এভাবে যাচ্ছে, কিন্তু কোনো কোটি পাচ্ছি না আমরা। কোটি যেহেতু না পাই, তার মানে বলতে পারি ওয়াই বরাবর এক্স অক্ষের উপর প্রতিটা বিন্দুর কোটি হচ্ছে কি জিরো। তাই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো মান হচ্ছে কি এক্স অক্ষের সমীকরণ। এখন এই সমীকরণের সাথে আমি এক্সট্রা আরও দুটো সমীকরণ অ্যাড করব, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবং এদেরকে তুমি চাইলে উল্টোভাবেও বলতে পারো। দ্যাট মিনস আমি যদি একটু লিখি, এক্স অ্যাক্সিসের সমান্তরাল, কথাটা যদি এরকম হয়, এক্স অ্যাক্সিসের সমান্তরাল রেখার সমীকরণ মানে যা, ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ মানেও কি তা একই জিনিস। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে কি ওয়াই অক্ষের সাপেক্ষে লম্ব রেখার সমীকরণ। ঠিক মতো লিখি, ওয়াই অক্ষের লম্ব রেখা। কেন এমনটা বলেছি খেয়াল করে দেখো, আমি যদি একটু ব্ল্যাক কালারের তোমাকে দেখাই, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে কি এক্স অক্ষের সাপেক্ষে সে এভাবে থাকবে, মানে এমনভাবে থাকবে যাতে কখনোই এক্স অক্ষ আর এই রেখাটা মিলে না যায়। তার মানে আমি যদি রেখাটাকে এমনভাবে আঁকি, ধরা যাক আমি এই লাইন বরাবর আঁকলাম রেখাটাকে, খেয়াল করে দেখো, জাস্ট একটু ব্ল্যাক কালারে দেখাচ্ছি, যদিও হয়নি। তো ধরে নাও এই হচ্ছে আমাদের সেই রেখাটা। তো দেখো, তো এই রেখাটা আমি সামনে পেছনে যতই সামনে বাড়াই না কেন, পেছনে বাড়াই না কেন, ধরো সামনে আমরা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত বাড়ালাম, পেছনে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত বাড়ালাম, যতবারই বাড়াই না কেন কোনো সময় কিন্তু সেটা পজিটিভ এক্স অক্ষ বলি বা নেগেটিভ এক্স অক্ষ বলি, সেটাকে কিন্তু টাচ করবে না। টাচ করবে না মানে কি, তারা একে অপরের সাপেক্ষে প্যারালাল হিসেবে থাকছে বা সমান্তরাল হিসেবে থাকছে। একই সাথে এটা কিন্তু ওয়াই অক্ষের সাথে আবার 90 ডিগ্রি কোণও তৈরি করতে পারছে। 90 ডিগ্রি পেছনেও তৈরি করে, সামনেও তৈরি করে, অর্থাৎ চারো সাইড এসে 90 ডিগ্রি তৈরি করে, যা চারটা সাইড এসে 90 ডিগ্রি তৈরি করে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যা ওয়াই অক্ষের উপর লম্ব রেখাও কি তা। এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কীরকম হবে, দেখো আমরা যে রেখাটা এঁকেছি, এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমরা এক্স অক্ষের মান পাচ্ছি, তাই না? অর্থাৎ আমরা এখানে বুঝ পাচ্ছি, কিন্তু কোটি পাচ্ছি না। কোটির মানটা একটাই রয়েছে, সেটা কি 2। কেন? কারণ 0 থেকে শুরু করে 2 এতটুকু উচ্চতাতে প্রত্যেকটা বিন্দু রয়েছে ওই রেখার। তার মানে তুমি যদি এখানে স্থানাঙ্ক বের করো, এক্স বরাবর বুঝ পাবে একরকম, কোটি পাবে 2। আবার এখানে যদি বের করো, বুঝ পাবে একরকম, কোটি পাবে 2। তার মানে কোটির মানটা কি সবসময় ফিক্সড করা। তুমি যদি পেছনের পয়েন্টগুলো এভাবে বের করো, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা এই লাইনের উপর প্রত্যেকটা বিন্দুর কোটি যেটা, সেটাও সবসময় সেম পাবো বা 2 পাবো। তাহলে এই কোটিটা আসলে কিভাবে কাজ করে, কোটিটা একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর কাজ করে, ওয়াই অক্ষ বরাবর, এবং এই কোটিটাকে বেসিক্যালি বি দিয়ে প্রকাশ করা হয়। এই জন্য এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণকে লেখা হয় ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটা, দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু বি। আর এখানে বি এর মানটা আমি দেখতে পাচ্ছি 2 হিসাবে কাজ করছে আমাদের এই ছবিতে, তো আমি দিলাম না। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু বি হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। একইভাবে আমরা ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল রেখার সমীকরণ বের করতে পারি। ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল রেখার সমীকরণ, এটা আবার কিন্তু হবে এক্স অ্যাক্সিসের উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে এক্স অ্যাক্সিস এর লম্ব বা লম্ব রেখা, যাই হোক। তো এটা কিভাবে বের করা যায়, একদম সেম কাহিনী। তোমরা এখন আরেকটা রেখা টানো এবং এই রেখাটা আমি ধরে নিলাম এই বরাবর যাচ্ছে, যদিও সমান হচ্ছে না,
তাও ট্রাই করি আমি। এই বরাবর একটা রেখা সাজাচ্ছে, তো এটা সামনের দিকেও বিস্তৃত, পেছনের দিকেও বিস্তৃত। তো উপরের দিকে যখন উঠবে সেটা কিন্তু পজিটিভ y অক্ষ বরাবর প্লাস ইনফিনিটি দূরত্বে যাবে, নিচের দিকে যখন নামবে সেটা নেগেটিভ y অক্ষ বরাবর মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে। এবং এই রেখার উপর প্রত্যেকটা বিন্দু যদি তুমি দেখো, প্রত্যেকটা বিন্দু কিন্তু এক্স অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে আছে, কিন্তু তাদের অবস্থান y অক্ষ থেকে ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে। তার মানে আমি বলতে পারি এখান থেকে এখানে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, যেটা ফিক্সড করা। এবং আমি দেখতে পাচ্ছি এই দূরত্বটা কিন্তু ছিল কত, 4 ছিল, যেখানে মুছে গেছে। আমি লাইনটা কেটে দিচ্ছি আবার, আশা করি বুঝতে পারছো। এই 4 ছিল সেই দূরত্ব। এবং এখান থেকে এখানে যে দূরত্ব, এটাকে আসলে এ ধরা হয়। তাই y অক্ষ বরাবর সমান্তরাল যে রেখা আছে তার সমীকরণে x এর মানটা সবসময় সেম থাকে এবং এটাকে এ ধরা হয়। অর্থাৎ x অক্ষের লম্ব রেখার সমীকরণও x = a, এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণও কি x = a। তো a এর মান যা খুশি হতে পারে, b এর মানও যা খুশি হতে পারে, অর্থাৎ এদের মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে আমরা এখানে এটাকে একটু সংশোধন করি। এই y = b বা a মানে b তো হয়, এটার মান প্লাস মাইনাস বি হতে পারে, আর এক্স যে এ হয় এটা প্লাস মাইনাস এ হতে পারে। তাহলে এই কয়টা জিনিসই হচ্ছে কি আমাদের সরলরেখার অনেকগুলো সমীকরণের সমাধান। মানে এখানে অক্ষদ্বয় সমীকরণ বের করতে গিয়ে আমরা এখানে 4 ধরনের না 6 ধরনের সমীকরণ শিখে ফেলেছি। 6 ধরনের নাকি না, 4 ধরনের সমীকরণই শিখে ফেলেছি। আমি একটু মার্ক করে রাখি, এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, না প্রথমটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, স্টার দিয়ে রেখেছি। তারপর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমীকরণ, তারপর এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তা আশা করি এই কয়টা সমীকরণ জানলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো।